বিসমিল্লাহির রহমানির রহিম। সুদী ইউটিউব দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এসএস স্টাডি ম্যাথ থেকে আপনাদের স্বাগতম। সুদী বিন্দু, আপনাদের সামনে আজকে আমরা নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে কথা বলছি। সেট ও ফাংশনটা কি, সেট ও ফাংশন সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেব এবং যারা সেট ও ফাংশনে দুর্বলতা আছে, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা আমাদের এই ভিডিওটা দেখলে, অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি দর্শক শ্রোতা, এই ভিডিওটা দেখলে অবশ্যই ফাংশন, সেট ও ফাংশন সম্পর্কে আপনাদের আর সমস্যা থাকবে না। তো যাই হোক, কথা বলা শুরু করে দিই। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি এই সেট সম্পর্কে যে ধারণা দেন, সেই ধারণাই পরবর্তীতে সেট তত্ত্ব নামে অভিহিত হয়, সেট থিওরি নামে অভিহিত হয় এবং পরবর্তীতে আধুনিক বিজ্ঞানের একটা শাখা হিসেবে, একটা বিষয়, আলোচিত বিষয় হিসেবে সেট ও ফাংশনকে গণিতবিদরা গণিতের পাঠ্য বইয়ে বিভিন্নভাবে এটাকে উপস্থাপন করা হয়। তো যাই হোক, সেট ও ফাংশন সম্পর্কে আপনাদের আমি আলোচনা করব। প্রথমে আমি সেট ও ফাংশন সম্পর্কে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে, সেট ও ফাংশন এমনই একটা বিষয় যে বিষয় বাস্তব জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লাগে। দর্শক শ্রোতা, হ্যাঁ, আলোচনা করা যাক। হ্যাঁ, প্রথমে আলোচনা আসা যাক সেট। সেটটা কি, হোয়াট ইজ সেট? এখানে সেট বলতে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। দেখুন, সেট সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABC থেকে শুরু করে XYZ দ্বারা প্রকাশ করা হয়। যেমন 2, 4, 6 সংখ্যা তিনটি সেট, A is equal to 2, 4, 6 এই সংখ্যা দ্বারা, এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে এই সেটের সংজ্ঞা দেওয়া হয়। তো দর্শক শ্রোতা, আপনারা খেয়াল করবেন, সেটকে সংজ্ঞায়িত করতে গেলে, সেটকে বোঝাতে গেলে মূলত সেকেন্ড ব্র্যাকেট দরকার হয়। এখানে এটাও জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর উনি এই ধারণা দেন যে আসলে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তিনটা ব্র্যাকেট নিয়ে আমাদের ব্র্যাকেটের হচ্ছে আবির্ভাব। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন লাগে? সেকেন্ড ব্র্যাকেটটা আসলে জর্জ ক্যান্টরই এটার মূলত হচ্ছে আলোচনা করেন, প্রবর্তন করেন। তো সেই হেতু সে তার নাম অনুসারে বা তার ধারণা অনুসারে বা তার ব্যবহার অনুসারে সেকেন্ড ব্র্যাকেটটাই পরবর্তীতে বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে আসছে। তো এরপরে আসা যায় সেট সম্পর্কে আমরা বুঝলাম। এরপরে সেট কয় প্রকার? সেট মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, যাকে আমরা ইংলিশে বলি হলো রোস্টার মেথড বা টেবুলার মেথড। আর একটা হলো সেট গঠন পদ্ধতি, যার ইংরেজি হলো সেট বিল্ডার মেথড। তো যেহেতু আমরা প্রথমে আলোচনা করব তালিকা পদ্ধতিটা নিয়ে, তো আলোচনা করা যাক। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন শুধু দর্শক শ্রোতা খেয়াল করবেন, শীতের মৌসুম, শীতের মধ্যে আপনাদের এই ভিডিওটা আমরা করছি। অনেক শীত উত্তরবঙ্গে, সেখান থেকে ভিডিওটা করছি। আপনারা অবশ্যই যদি শুনেন, দেখেন, উপকৃত হন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। এখানে A is equal to AB বন্ধনীর মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, B is equal to 2, 4, 6 বন্ধনীর মধ্যে, C is equal to নিলয়, তৃষা, শুভ্রা ইত্যাদি। এইভাবে তালিকা পদ্ধতি সেট প্রকাশ করা হয়। এরপরে আসি হলো সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। এখানে সাধারণ ধর্মের কথা বলছি এই জন্য, যেমন উদাহরণ দিচ্ছি, A is equal to X such that, এখানে এই দুইটি ফোঁটাকে আমরা such that বলবো অথবা হলো যেন। X স্বাভাবিক বীজের সংখ্যা, এখানে X স্বাভাবিক বীজের সংখ্যা মানে 1, 3, 5, 7 ইত্যাদি ইত্যাদি এরকম হবে। আবার B সমান X
জেনো এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী ইত্যাদি। তো এখানে সাধারণ ধর্ম বোঝাচ্ছি হলো যে দেখুন এখানে বিজোড় সংখ্যা, তাহলে প্রত্যেকটি বিজোড় সংখ্যাই হবে, এটা সাধারণ ধর্ম। আবার নবম শ্রেণীর প্রথম 5 জন, এখানে 5 জনই ছাত্র, এটা হলো স্বাভাবিক সাধারণ ধর্মের কথা বলা হয়েছে। তো সেট গঠন পদ্ধতি আলোচনার জন্য মনে রাখবেন সুনির্দিষ্ট উল্লেখ থাকবে না, এটি হলো মেইন আলোচনার বিষয়। এরপরে আসি হলো সসীম সেট, যাকে আমরা ইংরেজিতে বলে ফিনিটিভ সেট, তার সংক্ষেপ হলো ফিনিট সেট। শুধু ইউটিউব দর্শক শ্রোতা, এই সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, একে সসীম সেট বলা হয়। যেমন এখানে এক্স ওয়াই জেড, এখানে কয়টা আছে? 3টা আছে উপাদান, এলিমেন্ট আছে 3টা। এখানে 3, 6, 9 এরকম বিজোড় সংখ্যা দিয়ে 60 পর্যন্ত এটাও গণনা করা যায়। তো যাই হোক, যেগুলো গণনা করা যায় সেটি হলো সসীম সেট। এরপর আসি অসীম সেট। অসীম সেটকে বলা হয় ইনফিনিটিভ সেট বা সংক্ষেপে ইনফিনিট সেট। তো যেহেতু সসীম সেটে গণনা করা যায়, এটা তো গণনা করা যাবে না। যেমন যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, একে অসীম সেট বলে। যেমন এ সমান হচ্ছে এক্স জেনো এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখানে এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা বোঝাইছি অসংখ্য কোটি কোটি লক্ষ লক্ষ বিজোড় স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়, সবগুলো মিলিয়ে হলো অসীম সেট। এখানে সংখ্যা নির্ধারণ করেন, লিমিটেশন দেওয়া নেই। এরপরে আসি হলো স্বাভাবিক সংখ্যার সেট। আমরা এন দ্বারা, মনে রাখবেন এন দ্বারা কিন্তু স্বাভাবিক সংখ্যার সেট বোঝাই। আর এখানে স্বাভাবিক সংখ্যার সেট 1, 2, 3, 4, 5 লক্ষ লক্ষ হবে, যা গণনা করা যায় না। পূর্ণ সংখ্যার সেট দ্বারা প্রকাশ করা হয় জেড, জেড দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যার সেট। জেডও তাই। পূর্ণ সংখ্যা বলতে এখানে ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। আগে দেখেন ডট ডট দিয়ে রেখেছি এবং পরেও ডট ডট দিয়েছি, মানে অসংখ্য আছে এখানে। এটাও অসীম সেট এবং এটা পূর্ণ সংখ্যার সেট। আবার মূলদ সংখ্যার সেট দ্বারা, সেটকে আমরা কিউ দ্বারা প্রকাশ করব। কিউ কিউ কিন্তু মূলদ সংখ্যার সেট, এখানে ক্যাপিটাল কিউ। তো আর স্মল কিউ পি বাই কিউ, এটা হচ্ছে মূলদ সংখ্যার সংজ্ঞা, যেখানে পি ও কি পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ ইকুয়াল নট 0। কিউ যদি 0 হয়ে যায় তখন কিন্তু মূলদ সংখ্যা আর থাকে না। আর বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর। বাস্তব সংখ্যা সকল সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে, এখানে আর দ্বারা প্রকাশ করা হয়। দর্শক শ্রোতা, এটা খেয়াল রাখবেন। এখানে অনেক সময় নৈবের থেকে আসে এনটা কি, জেডটা কি, কিউটা কি, ইত্যাদি ইত্যাদি। এরপরে আসি হচ্ছে ফাঁকা সেট। হ্যাঁ, এখানে ফাঁকা সেট বলতে যে জিনিসটা বোঝাবে সেটা হলো এর কোনো উপাদান নেই, একে ফাঁকা সেট বলা হয়। একে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়, যে দেখুন আমার ভিডিওতে দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে। আবার হচ্ছে এখানে এই চিহ্নটা দিয়ে ফাঁকা সেট বোঝানো হয়। এটাকে শূন্য দিয়ে কোনাকুনিভাবে ক্রস করে কেটে দিতে হবে। আবার যদি এখানে মাঝামাঝি কেটে দেওয়া হয় তাহলে এটা থিটা হয়ে যাবে। আবার এভাবে দিলে এটা হয়ে যাবে হচ্ছে কিউ। সুতরাং মনে রাখবেন এটা হচ্ছে শূন্য দিয়ে এভাবে ক্রস করে দিয়ে কেটে দেব, তাহলে এটা ফাঁকা সেট হয়ে গেল। এখন উদাহরণস্বরূপ বলি, হলিক্রস স্কুলের 3 জন ছাত্রের সেট। এখানে এক্স, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু ইংলিশে, আর বাংলায় বলা হয় সদস্য। তো এক্স সদস্য এন জেনো 10 লেস দেন এক্স লেস দেন 11। এখানে 10 থেকে 11 জনের মধ্যে বোঝানো হয়েছে। তো 10 থেকে 11 জনের মধ্যে কোনো সংখ্যাই পাওয়া যায় না, সুতরাং এটা ফাঁকা সেট। অনুরূপে এক্স সদস্য এন জেনো এক্স মৌলিক সংখ্যা 23 লেস দেন এক্স লেস দেন 29। 23 এবং 29-এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা নাই। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা দিতে গেলে আমরা বিগত বাস্তব সংখ্যার ওই অধ্যায়ে দিয়ে এসেছি। তো এখানে মৌলিক সংখ্যা বলতে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায় না, এটা হলো মৌলিক সংখ্যা। তো 23 থেকে 29-এর মধ্যে কোনো মৌলিক সংখ্যাই নেই, এটাও ফাঁকা সেট। তো ফাঁকা সেট এর ইংলিশ শব্দ আমরা এমটি সেট হিসেবে আখ্যায়িত করি। পরবর্তীতে আপনারা যখন অনেক বড় হবেন, বিভিন্ন পরীক্ষা দিবেন, তখন এই ইংলিশগুলো কাজে লাগবে। এরপরে আসে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটকে আমরা ইংরেজি বলি প্রপার সাবসেট। প্রপার সাবসেট, শুধু দর্শক শ্রোতা খেয়াল করবেন, প্রপার সাবসেট কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা পদার্থ সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, সমানও থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এদেরকে প্রকৃত উপসেট বলা হয়। যেমন a = 3, 4, 5, 6 এবং b তে এসে দেখি 3, 5। এখানে 3, 5 দেখুন এর মধ্যে আছে, অতএব
এই দুটি হলো সেট, যে সেটের বি সেটটাকে এ সেটের উপসেট বলা হয় বিটা, কারণ এই বির উপাদান সংখ্যা কম, কিন্তু এই যে কয়টা আছে সেটা আবার এর মধ্যেও আছে। এরপরে আসি হলো সেটের সমতা। সুন্দর একটা কথা, ইকুইভ্যালেন্ট সেট। আমরা তো এমনি সমতা বলতে বোঝাই হলো সমান, ইকুয়াল। তো দুই বা ততোধিক সেটের উপাদান একই হলে এদেরকে সেটের সমতা বলা হয়। যেমন এ সমান হচ্ছে 357 এবং বি সমান 537। এখানে হচ্ছে উপাদানগুলো, এলিমেন্টগুলো যদি এলোমেলো থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা উপাদান, তিনটা এলিমেন্ট, এখানেও তিনটা এলিমেন্ট, কিন্তু আবার উপাদানগুলো ভিতরে সুন্দর মিল, 357 537। হ্যাঁ, উল্টা পাল্টা দেওয়া আছে বা হচ্ছে নাই, সারিবদ্ধ নাই, বা কিন্তু ভিতরে সবকিছু ঠিক আছে, অতএব এটা হলো সমতা সেট। এই দুটি সমান সেট হয়, একে এ ইজ ইকুয়াল টু বি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এরপরে আসি হলো সেটের অন্তর, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ডিফারেন্স অফ সেট বলা হয় সেটের অন্তর। এর পরবর্তীতে আমরা পুরো সেট আলোচনা করব। ডিফারেন্স অফ সেট মূলত কোন সেটটা কিভাবে হয় আমরা ব্যাখ্যা দিচ্ছি। মনে করুন যে এ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, বি ইজ ইকুয়াল টু 3 5। হ্যাঁ, এখানে দেখুন এই 3 5 যখনই এই সেট থেকে বাদ দেবো তখন 3 আর 5টা থাকবে না। নিচে ব্যাখ্যা দিয়েছি, দেখেন এইটাকে এ বাদ বি বলা হয়। আমরা বাংলাতে বলি এ বাদ বি, আর ইংলিশে বলি এ মাইনাস বি। এখানে এ মাইনাস বি অথবা এ বাদ বি। এখানে দেখুন আমরা মাইনাস চিহ্ন দিয়ে বোঝাইছি যে এখানে 1 2 3 4 5, 3 5 বাদ দিলে এখানে সেটের অন্তর হয়ে যায়। তো আর একটা জিনিস আমরা বোঝাবো, সেটা হলো যে সেটের অন্তর যদি এখানে 5 না থেকে 7 বা 6 থাকতো, তাহলে এটাও কিন্তু বাদ যেত, কারণ এটা ওর মধ্যে নাই, এমনিতেই বাদ। এইটা খেয়াল রাখবেন। এটা আমরা পরবর্তীতে বিভিন্ন নৈর্ব্যক্তিক হোক, সৃজনশীল হোক, আমরা এর পরের ভিডিওতে এটা আরো বিস্তারিত ব্যাখ্যা দেব যে সেটের অন্তরটা কত গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে আসি হলো সার্বিক সেট। হ্যাঁ, এটাকে ইউনিভার্সাল সেট বলা হয়। সার্বিক সেটটা হচ্ছে সমস্ত সেটের হলো সমষ্টি, সকল প্রকার সেটের সমষ্টি। যেমন এখানে বলি যে আলোচনার সংশ্লিষ্ট সকল সেট এক নির্দিষ্ট সেটের উপসেট। যেমন এ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, সেটটি হলো বি এক্স ওয়াই জেড এর উপসেট। এখানে দেখুন এক্স ওয়াই জেড হলো সার্বিক সেট, মূলত এই বিটাকে সার্বিক সেট বলা হয়, আর এটাকে এগুলো হলো উপসেট বলা হয়। এখানে বি সেটকে এ সেটের সার্বিক সেট বলা হয়। সুতরাং আলোচনার সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেটগুলো সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। সার্বিক সেটকে ইংলিশে আমরা বলবো ইউনিভার্সাল সেট। মূলত সার্বিক সেটটা হচ্ছে সকল সেটের হচ্ছে সমষ্টি, এটা মনে রাখবেন। এরপরে আসি হলো পূরক সেট। হ্যাঁ, সেটের অন্তর আগে আলোচনা করেছি, এই সেটের অন্তর মূলত হচ্ছে পূরক সেটের আসল জিনিস। পূরক সেটটা হলো যে সেটটি আমরা ব্যাখ্যা করব, সেই সেটটা হচ্ছে ওই ইউনিয়ন সার্বিক সেটের হচ্ছে সেট থেকে ওই সেটটা বাদ। অর্থাৎ হলো এখানে ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। অর্থাৎ হচ্ছে যে ইউতে যে উপাদানগুলো আছে এ সেটটাকে সেই উপাদান থেকে বাদ দেব। দেখুন এখানে হচ্ছে গাণিতিকভাবে এসি, এখানে সি এসি বলতে এখানে প্রকাশ করার মতো আমরা দুইটা এসি অথবা হলো এ ড্যাশ, দুইটি দিয়ে আমরা প্রকাশ করি। আমার বইয়েও দুইটি দিয়ে প্রকাশ করা আছে, আপনারাও দেখছেন। তো এটাকে বলা হচ্ছে ইউ বাদ এ। এখানে ইউ বাদ বে বোঝানো হচ্ছে যে ইউটা থেকে এ এর উপাদানগুলো বাদ। এটা হলো পূরক সেটের আসল জিনিস। এটা অনেক সময় ছেলেপেলে ভুল করে, আর এই সৃজনশীল করতে গেলে এই পূরক সেটটা অতীব এফেক্টিভ, মনে রাখবেন। এরপরে আসে সংযোগ সেট। হ্যাঁ, সংযোগ সেটটা আলোচনা করার আগে আমি একটা কথা বলে নিই যে 2 3 4 5 6 7 8 আমরা পাটিগণিত পড়েছি। পাটিগণিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে লসাগু গসাগু থাকে। সেই লসাগু মানে হলো যে কমন এবং আনকমন দুটি নেওয়া লাগে। তো এই সংযোগ সেটটা মূলত লসাগুর মতোই, বাট লসাগু না, এটা মনে রাখবেন। লসাগুর মতোই কিন্তু লসাগু না, খুব ভালোভাবে খেয়াল রাখবেন। তো সংযোগ সেট দেখুন, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। আমরা ব্যাখ্যাও সুন্দর করে দেব, আবার বইয়েও সুন্দর করে, কিন্তু বোঝানোর ক্ষেত্রে কিন্তু ভিন্ন জিনিস। যে এখানে যে কথাগুলো লেখা আছে, যে কথাগুলো বলা আছে, বইয়েও আছে বা বিভিন্ন আমরা গাইড থেকে বিভিন্নভাবে আমরা নিজেরা বড় বড় শিক্ষাবিদদের কাছ থেকে এসব তথ্যগুলো পাই। তো
সেই জিনিসগুলো মূলত আলোচনার সুবিধার্থে আমরা লিখি, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমরা বলি না। এখানে আমরা মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি সেটের সংযোগ সেট এভাবে প্রকাশ করা হয়, সুন্দর সুন্দর করে দিয়েছে, কিন্তু আসলে মূলত হচ্ছে মনে রাখবেন কমন আনকমন দুটি হবে, সেটি মূলত সংযোগ সেট। এরপরে আসি হলো ছেদ সেট। ছেদ সেট মূলত সংযোগ সেটের বিপরীত, যেমন লসাগুর বিপরীত হলো গসাগু, তেমনি গসাগুটাই হচ্ছে ছেদ সেটের হলো আসল জিনিস। গসাগু মনে রাখলেই এই ছেদ সেট মনে। গসাগু মানে কি? গসাগু মানে হলো সাধারণ উপাদানগুলো, অর্থাৎ গসাগু হচ্ছে যে এমন একটি সেট, এমনই একটা হলো সংখ্যা যে সংখ্যাটা উভয়ে কমন আছে, সেই কমনটাই মূলত সেটটাও ঠিক একই জিনিস, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। এইটা সেট আর ওইটা হচ্ছে গাণিতিক বিষয়, এই জন্যে মূলত গসাগুটাই হলো এই ছেদ সেটের মূল কার্যক্রম হিসেবে উপস্থাপিত হবে। মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি এর যে সেট ছেদ সেটকে এ ইন্টারসেকশন বি, এখানে ইংলিশেও আমরা এখানে ছেদ সেটে বলতে পারি, বাংলাতে ছেদ সেটে বলতে পারি, আর ইংলিশে ইন্টারসেকশন। দেখুন পরে আমরা বলে দিয়েছি যে পড়া হয় হলো এ সেট বি বা এ ইন্টারসেকশন বি। সেট গঠন পদ্ধতি এটাকে দেওয়া হয় হচ্ছে এক্স সদস্য এ এবং এক্স সদস্য বি। মনে রাখবেন সেট সেটে কার্যকারিতা হলো ঠিক গসাগুর মতো। এরপরে শক্তি সেট, হ্যাঁ পাওয়ার সেট। আমি এখানে গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে তথ্য দিয়েছি, যত তথ্য দিয়েছি এই জিনিসটা সম্পর্কে আপনারা বুঝতে গেলে আমার কিছু কথা শুনতে হবে আপনাদেরকে। যেমন একটা সেটের উপাদান দুইটা আছে, তাহলে তার শক্তি সেট বা পাওয়ার সেট কয়টা উপাদান হবে? উপাদান হবে হলো দুইটা থাকলে 2 এর উপরে 2 হবে, অর্থাৎ 2 × 4 হবে, 3টা থাকলে পরে 8টা হবে, আর 4টা থাকলে 16টা হবে, 5টা থাকলে হচ্ছে 32টা হবে, 6টা থাকলে 64টা হবে। মূলত এর উপাদান হলো 2 টু দি পাওয়ার n। এই সূত্রটাই হলো এখানে আমি দেই নাই, কিন্তু আমি মুখে বলবো জন্য দেই নাই, অনেক আলোচনার লেখা হয়ে যায়, এই জন্য আমি মুখে বলবো 2 টু দি পাওয়ার n-টাই হচ্ছে এর আসল সূত্র, এটাকে মনে রাখবেন। আর এর প্রত্যেকটা উপাদানকে এক একটা উপসেট বলা হয়, আর এখানে সেটের শক্তিকে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখবেন। অর্থাৎ সংজ্ঞা হিসেবে দেওয়া যেতে পারে এভাবে যে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। এরপরে আসি হচ্ছে কার্তেজীয় গুণজ। হ্যাঁ, কার্তেজীয় গুণজ খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিষয়। কার্তেসিয়ান প্রোডাক্ট, বিজ্ঞানী কার্তেসি তিনি হচ্ছে এইটা আবিষ্কার করেন, জন্য এটা কার্তেসিয়ান প্রোডাক্ট বলা হয়। ওয়াংশু, উদাহরণস্বরূপ বলি, ওয়াংশু তার বাড়ির একটি কামরার ভিতরে দেয়ালে সাদা বা নীল রং, এর বাহিরের দেয়ালে লাল বা হলুদ বা সবুজ বা রং ইত্যাদি এর প্রলেপ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভিতরের দেয়ালের রঙের সেট হবে হলো এ সমান সাদা নীল, বাইরের দেয়ালের রঙের সেট বি সমান লাল হলুদ সবুজ। ওয়াংশু তার কামরার প্রলেপ এরূপভাবে দেখান যে সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ, নীল লাল, নীল হলুদ ইত্যাদি নীল ও সবুজ ক্রমজ আকার দিতে পারেন। যেমন এখন আমি আপনাদেরকে যে উদাহরণটা দিলাম, ব্যাখ্যা দিলাম, এই ব্যাখ্যাটা মূলত হচ্ছে কার্তেসীয় গুণজ। এখানে কিন্তু দেখুন যে বি সেটে লাল লাল সরি এ সেটে সাদা, এই সাদা কিন্তু লালকেও ধরিছে, হলুদকেও ধরছে, সবুজকেও ধরছে। এই দেখুন সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ। আবার এখানে নীল আছে, নীল লাল, নীল হলুদ, নীল সবুজ ইত্যাদি। তো মূলত হচ্ছে এইটা হলো কার্তেসীয় গুণজ। এরপরে আসি, হ্যাঁ দর্শক শ্রোতা, আমার আলোচনা হয়ে গেছে। আমরা আপনাদেরকে এতক্ষণ যে ভিডিওটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে সেট এবং ফাংশন সম্পর্কে। ফাংশন সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে দেব। ফাংশন সম্পর্কে এখন আমরা কিছুই দিলাম না, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই পর্যন্ত আজকে রাখলাম। তো আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো যে এই বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো বোঝার সমস্যা হয় আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, অথবা আমার বিশ্বাস যে বোঝার কিছু নাই, আমি অনেক সুন্দর করে বুঝিয়েছি আর কষ্ট করে ভিডিওটা করলাম। আপনারা দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।